দেখো নেক্সট আমাদের পড়ার বিষয়বস্তু হলো গলগি বডি। ক্যামিলো গলগি, সায়েন্টিস্টের নাম ক্যামিলো গলগি, প্যাঁচার স্নায়ুকোষে প্রথম আবিষ্কার করেছিলেন এই ধরনের সেল অর্গানের, সেই জন্য তার নাম অনুসারে গলগি বডি। তো ব্যাপারটা হলো যে গলগি বডি আমরা পড়ছি, দেখো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আগে পড়েছি। আর সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ফাংশন ছিল, সেই ফাংশনের একটা জায়গায় আমরা বলছিলাম যে নতুন সেল অর্গানেল ফর্ম করতে সাহায্য করে। যে ছবিটা এখানে আঁকা রয়েছে সবুজ রঙের, সেটা অবশ্যই আমরা গলগি বডির ছবিটা এঁকেছি। কীরকম দেখতে? খানিকটা ফোনের রিসিভারের মতো দেখতে। আমরা মোটামুটি একটু যদি খেয়াল করি তাহলে ফোনের রিসিভার, আগেকার যে মানে যে ল্যান্ড ফোন থাকে সেই ল্যান্ড ফোনের রিসিভারের মতো অনেকটা দেখতে। একটা জিনিস খেয়াল করবে, এর উত্তল এবং অবতল দুটো দিক রয়েছে। মানে একটা কনকেভ, একটা কনভেক্স, দুটো দিক রয়েছে। উত্তল দিকটা সবসময় কিন্তু নিউক্লিয়াসের দিকে থাকে, উত্তল দিক যেটা সেটা সবসময় নিউক্লিয়াসের দিকে, এবং অবতল সাইড যেটা সেটা সবসময় কিন্তু টুয়ার্ডস দ্য প্লাজমা মেমব্রেন, কোষ পর্দার দিকে মুখ করে অবস্থান করে। এটা ম্যাক্সিমাম টাইমে গিয়ে কিন্তু করে। আরেকটা জিনিস করা রয়েছে, দেখো ওখানে লেখা হয়েছে ফর্মিং ফেস, আর নিচে লেখা রয়েছে ম্যাচুরিং ফেস। মানে উত্তল দিক যেটা সেটা হলো ফর্মিং ফেস, মানে কোনো কিছু তৈরি হবে। আর যেটা নিচের দিকে রয়েছে, মানে অবতলে রয়েছে সেটা হলো কিন্তু ম্যাচুরিং ফেস। এগুলো বোঝার আগে একটা জিনিস বুঝে নিই, যে তিনটে জিনিস দিয়ে গলগি বডি তৈরি হয়েছে। একটা হলো সিস্টার্নি, একটা হলো মাইক্রোভেসিক্যাল, একটা হলো ভ্যাকুয়ালস। দেখো অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে মিলছে। সিস্টার্নি যে স্ট্রাকচারটা কিন্তু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখেছিলাম। সিস্টার্নি টার্মটা মানে হলো ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার, চ্যাপ্টা থলির মতো অংশ, যেটা এখানেও দেখা যায়। যে চ্যাপ্টার থলির মতো অংশগুলো পরপর সাজানো রয়েছে, বইয়ে হয়তো একটু পরপর সাজাতে দেখবে, ফ্ল্যাটেন স্ট্রাকচারগুলো মোটামুটি একটু সোজা করে পরপর সাজানো আছে। আমরা একটু চেঞ্জ করে নিয়েছি, তার কারণ এটা বোঝার ক্ষেত্রে সুবিধাজনক, কারণ উত্তল আর অবতল দিকটা কিন্তু এইভাবে সবচেয়ে ভালো বোঝা যায়। তো সিস্টার্নি সেরকমই ফ্ল্যাটেন স্ট্রাকচার, যেখানে বিভিন্ন ধরনের ক্ষরণ প্রক্রিয়ামূলক কাজ চলে। এবং মাইক্রোভেসিক্যাল, যেগুলো সিস্টার্নি থেকে ছোট ছোট বাবেলের মতো ফর্ম করছে, যেমন ওখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বাবেলের মতো ছোট ছোট ফর্ম করছিল, যেগুলোকে আমরা শুধু ভেসিক্যাল বলেছিলাম, এখানে মাইক্রোভেসিক্যাল বলছি। তার কারণ হলো মাইক্রোভেসিক্যালগুলো জুড়ে জুড়ে, একে অপরের সঙ্গে জুড়ে জুড়ে কিন্তু তৈরি হয়েছে ভ্যাকুয়াল। যেমন জলের ছোট ছোট কণাগুলো জুড়ে একটা জলের বাবল তৈরি হয়, তেমনই মাইক্রোভেসিক্যালগুলো কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে তৈরি করেছে বড় বড় একটু, ওরই মধ্যে বড় একটা স্ট্রাকচার, মানে অনেক স্ট্রাকচার, সেগুলো হলো ভ্যাকুয়াল। তাহলে এই তিনটে জিনিস দিয়ে তৈরি হয়েছে গলগি বডি। খুব সিম্পল স্ট্রাকচার, কিন্তু যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। তার মধ্যে একটা জিনিস দেখো স্ট্রাকচারের সঙ্গে বলে রাখি, সেটা হলো ফর্মিং ফেস আর ম্যাচুরিং ফেস। এই দুটো ফেসের ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিন তৈরি হয়, আমি আগের ক্লাসে বলেছি যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএতে জিন রয়েছে। এবার যে কোনো জিনের যখন বহিঃপ্রকাশ হয়, সেই বহিঃপ্রকাশ করতে গেলে রাখে রাইবোজোম। তার কারণ রাইবোজোম হলো প্রোটিনের ফ্যাক্টরি। এবার রাইবোজোম থেকে যখন প্রোটিনটা তৈরি হয়, অ্যাট এ টাইম কিন্তু রাইবোজোম থেকে প্রোটিনটা তৈরি হয় না। রাইবোজোম যে প্রোটিনগুলো ফর্ম করছিল, সেই প্রোটিনগুলো কিন্তু কখনোই কিন্তু পুরোপুরি, মানে প্রোটিনের স্ট্রাকচার আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকম দেখবে বায়োমলিকুলসের ক্ষেত্রে পড়াবো, তখন দেখবে। তো যখন রাইবোজোম থেকে প্রোটিন ফর্ম করছে, তখন কিন্তু সেই প্রোটিনগুলো 1 ডিগ্রি ফর্ম্যাটে আছে, ঠিক আছে? সেটা ভেসিকেলের মধ্যে ভরা আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করলো, সেটা ভেসিকেলের মধ্যে ভরে নিল, সেটা হলো প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার। এরপর এই ভেসিকেলগুলো আস্তে আস্তে কী হয়, এর মধ্যে এসে প্রবেশ করে, সেই জন্য এটা ফর্মিং ফেস বলা আছে। কারণ এই ভেসিকেলগুলো একে একে সব এসে কিন্তু গলগি বডির ফর্মিং ফেস দিয়ে প্রবেশ করে। এবার যখন ম্যাচুরিং ফেস দিয়ে বেরোয়, তখন কিন্তু প্রোটিন যেগুলো তার মডিফাই হয়ে গেছে, তখন কিন্তু যে প্রোটিনগুলো আছে সেগুলো কিন্তু ইন 4 ডিগ্রি স্ট্রাকচার, আর এখানে যখন ঢুকছে তখন কিন্তু 1 ডিগ্রি স্ট্রাকচার। বুঝতে পারছো কী বলছি? তার মানে গলগি বডি এই গুরুত্বপূর্ণ কাজটা করে।
1 ডিগ্রি হিসাবে প্রোটিন যখন প্রবেশ করলো সেটা ফর্মিং ফেজ দিয়ে প্রবেশ করছে, এরপর যখন প্রোটিন 4 ডিগ্রি স্ট্রাকচার হয়ে বেরোচ্ছে তখন কিন্তু ম্যাচুরিং ফেজ দিয়ে বেরোচ্ছে। তার মানে যত রকমের মডিফিকেশন, প্রোটিনের মডিফিকেশন, সেই মডিফিকেশনগুলো সবই কিন্তু গলগি বডি করে। এই গুরুত্বপূর্ণ কাজটার মাধ্যমে কিন্তু এই স্ট্রাকচারটা আমাদের বুঝতে হবে। আরেকটা জিনিস তুমি বুঝতে পারছো যে ফর্মিং ফেজটা নিউক্লিয়াসের দিকে থাকার অর্থ কী? তার কারণ ফর্মিং ফেজ দিয়ে সবসময় ভেসিকেলগুলো প্রবেশ করবে এবং সেটা টোটালটা এর ভেতরে যত রকমের উৎসেচক আছে সেই উৎসেচকগুলো সব কিন্তু ওই মডিফিকেশনটাকে করাবে এবং তারপর সেটা প্রোটিনের 4 ডিগ্রি স্ট্রাকচার হয়ে এদিকে বেরিয়ে আসবে। এই গুরুত্বপূর্ণ কাজটা করে। সেই জন্য আমাদের এখানে একটা টার্ম পড়তে হয়, জোন অফ এক্সক্লুশন। আমাদের একটা টার্ম পড়বো, জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন এই ব্যাপারটা কি? সেটা হলো আরেকটা ব্যাপার কি, যে ডিকটিওজোম বলে একটি কথা রয়েছে। ডিকটিওজোম উদ্ভিদ কোষের যে গলগি বডি তাকে বলা হয় ডিকটিওজোম। প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় কি, যে গলগি বডিগুলো নির্দিষ্টভাবে একটা প্যাকেজ করে রয়েছে, বেশ ঘন সন্নিবিষ্টভাবে রয়েছে একে অপরের সঙ্গে। কিন্তু যখন আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে যাব তখন কিন্তু গলগি বডিগুলো এখানে ওখানে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, যাদেরকে ডিকটিওজোম বলা হয়। ঠিক আছে, এই টার্মটা যেটা বলছি। জোন অফ এক্সক্লুশন কি? একটা জিনিস আমরা একটু আগে দেখলাম যে গলগি বডি থেকে ক্রমাগত কিছু না কিছু এদিকে বেরোতেই থাকবে, ম্যাচুরিং ফেজ দিয়ে কিছু না কিছু বেরোতেই থাকবে। এবার গলগি বডির আশেপাশে কোনো সেল অর্গানেলকে দেখা যাচ্ছে না। গলগি বডির যে ম্যাচুরিং ফেজ সেই দিকে সাধারণত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, যেটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। ইনক্লুশন না, এক্সক্লুশন। মানে বুঝতেই পারছো এখানে কিন্তু এই জোন যেটা, যাতে কোনো রকম কোনো আদার্স অর্গানেলকে এখানে থাকতে দিচ্ছে না। কেন? তার কারণ কি, ধরো বিভিন্ন ধরনের মেটেরিয়াল এখান থেকে বেরোচ্ছে, তো কখনো কখনো এখান থেকে বিষাক্ত ধরনের এনজাইমও বেরোতে পারে, যেহেতু প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, বিভিন্ন ধরনের জিনিস এখানে বেরোয় বলেছি। এবার কোনো একটা জিনিস ওদিক থেকে বেরোচ্ছে, এর মাঝে যদি একটা ধরো প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়া, 5টা মাইটোকন্ড্রিয়া যদি এখানে অবস্থান করে, তাহলে ওখান থেকে বেরিয়ে আসতে অসুবিধা হবে। সেই জন্য গলগি বডির যে ম্যাচুরিং ফেজ, সেই ফেসের দিকে কিন্তু কোনো সেল অর্গানেল থাকে না, যেটাকে আমরা বলি জোন অফ এক্সক্লুশন, যেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে খুব। দেখো এবার যদি আমরা গলগি বডির ফাংশনগুলো একটু দেখে নিই, তাহলে প্রথমেই দেখো সিক্রেশন বা ক্ষরণ, যেটা বলছিলাম এখানে, যে যত রকমের জেনেটিক এক্সপ্রেশন হয় সেই এক্সপ্রেশনগুলো কিন্তু সবই এই ক্ষরণের কাজের মধ্যে পড়ে। তার কারণ দেখো এখানে বিভিন্ন জিনিস ক্ষরণ, মানে এখানে এনজাইম সিক্রেশন মেনলি যেটা হয় সেটা হলো এনজাইম সিক্রেশন, বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন, এগুলো কিন্তু সবই ক্ষরণ প্রক্রিয়ার মধ্যে পড়ে। আমাদের গোটা দেহকে চালাচ্ছে কিন্তু এনজাইম বা উৎসেচক, যেগুলো কিন্তু জিনের এক্সপ্রেশন। তার মানে প্রতিটা জিন আলটিমেট একটি করে উৎসেচকে পরিণত হয়, আর সেই কাজটি করতে সাহায্য করে গলগি বডি। 2 নম্বর, নিউ অর্গানেলস, নতুন অর্গানেল, যেমন লাইসোজোম। দেখো একটা জিনিস দেখো, নিউক্লিয়াসের বহিঃপর্দা থেকে সৃষ্টি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হলো গলগি বডি, এরপর বলছি গলগি বডি থেকে সৃষ্টি হবে লাইসোজোম। আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম কেন পড়ছি নিশ্চয়ই বুঝতে পারছো, পরপর রিলেটেড কাজ আছে। অবশ্যই নিউক্লিয়াসকে পড়িনি কিন্তু আমরা, কারণ নিউক্লিয়াস কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে নয়। দেখো পরপর কাজগুলো দেখলেই বুঝতে পারবে। তার মানে গলগি বডি লাইসোজোমকে সৃষ্টি করতে সাহায্য করছে, সেক্ষেত্রে আমরা নিউ অর্গানেল ফর্মেশনের ব্যাপারটা দেখতে পাচ্ছি। স্টোরেজ, বিভিন্ন উপাদান স্টোর করতে সাহায্য করে, সেটা বিভিন্ন কোষের ক্ষেত্রে। আমরা কিন্তু ওভারঅল একটা সেল অর্গানেল যখন পড়ছি, আমরা কিন্তু ওভারঅল সেক্ষেত্রে সেল অর্গানেল কিন্তু যে কোনো কোষের ক্ষেত্রে পড়ছি, কোনো পার্টিকুলার কোষের ক্ষেত্রে পড়িনি, কিন্তু আমরা ওভারঅল সেলের ক্ষেত্রে সেল অর্গানেলগুলোকে পড়ছি। সেজন্য বিভিন্ন কোষের ক্ষেত্রে কাজগুলো কিন্তু রয়েছে। যেমন কার্বোহাইড্রেট সিনথেসিস, নতুন করে কার্বোহাইড্রেট তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাক্টোজোম ফর্মেশন। এটা কি? শুক্রাণু। মানুষের ক্ষেত্রে, ধরো পুরুষদের ক্ষেত্রে যে শুক্রাণু রয়েছে, আমরা পরে 12-এর ক্ষেত্রে এগুলো থাকে, দেখবে যে শুক্রাণুর ক্ষেত্রে এই যে মাথায় টুপির মতো একটা অংশ রয়েছে, এই টুপির মতো অংশটা হলো অ্যাক্টোজোম। এটা একটা শুক্রাণু স্ট্রাকচার। তো সেক্ষেত্রে এই শুক্রাণুটার মাথায় যে টুপির মতো অংশটা রয়েছে, এই টুপির মতো অংশটাকে বলা হয় অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা অ্যাকচুয়ালি গলগি বডি থেকে ফর্ম করেছে, ওটা অ্যাকচুয়ালি লাইসোজোম।
অ্যাক্রোজোম যেটা সেটা অ্যাকচুয়ালি লাইসোজোম, আর যেটা থেকে সৃষ্টি হলো সেটা গলগি বডি, কারণ এখানেও দেখছি গলগি বডি থেকে লাইসোজোম সৃষ্টি হয়েছে। তো এই অ্যাক্রোজোমের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু অ্যাকচুয়ালি লাইসোজোম, কারণ ওর মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে, ঠিক আছে। তো এই লাইসোজোম যেটা ফর্ম করছে গলগি বডির থ্রু দিয়ে, সেই জন্য শুক্রাণুর ক্ষেত্রে অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোমটা কী করে, যখন ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখন ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে সাহায্য করে এই অ্যাক্রোজোমটা, সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আর একটা কাজ দেখো, সেল ওয়াল ফর্মেশন। আমরা যখন সেল ওয়াল পড়েছিলাম, একটু মনে করে দেখো, সেল ওয়াল পড়ার সময় আমরা প্রথমেই কী করে সেল ওয়াল ফর্ম করে সেটা বলেছিলাম। আর সেখানে দেখো, একটু মনে করে দেখো, যখন বলেছিলাম যে একটা সেল থেকে যখন দুদিকে দুটো নিউক্লিয়াস ভাগ হয়ে গেছে, এরপর দেখো এরকম এঁকেছিলাম, বলেছিলাম গলগি বডি থেকে এইদিকে আর এদিকে সিক্রেশন হয়, দিয়ে মাঝে একটা দেওয়াল তৈরি হয়। তার মানে এই জায়গায় গলগি বডি থেকে ম্যাটেরিয়ালগুলো সব এসে মাঝের দেওয়ালটা সৃষ্টি করে। তার মানে সেল ওয়াল, এটাকে তোমরা সেল ওয়াল বলেছিলাম, তাহলে ফ্রাগমোপ্লাস্ট বলো বা সেল ওয়াল যেটাই বলো, হ্যাঁ, সেই সেল ওয়াল ফর্ম করতে কিন্তু গলগি বডি ব্যাপকভাবে সাহায্য করে। গলগি বডি হেল্প ছাড়া কিন্তু আমরা সেই জায়গায় সেল ওয়াল অবশ্যই সেটা প্ল্যান্টের ক্ষেত্রে ফর্ম করতে পারবো না। তার মানে দেখো, একটা মানুষের ক্ষেত্রে, একটা প্ল্যান্টের ক্ষেত্রে, একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ। আমরা ওভারঅল সেলে পড়ছি যেহেতু, সেই জন্য সব ধরনের সেলের মধ্যেই গলগি বডি কী কাজ করে সেই কাজগুলো কিন্তু আমরা এখানে মেনলি দেখছি। এরপর আমরা অবশ্যই এন্ডোমেমব্রেন সিস্টেমের যে পরের অংশ লাইসোজোম, সেটাকে নিয়ে আলোচনা করব।